নিজের যখন মন খারাপ তখন পৃথিবীর কোনো মানুষই কিন্তু মন ভালো করতে পারে না। একমাত্র আল্লাহ ছাড়া এটা আমি হাড়ে, হাড়ে টের পেয়েছি। আর নিজেকে হাসতে পারলে আমি হাসতে পারি। নিজেকে দুঃখে ডুবাতে পারলে কেউ সেই দুঃখ থেকে বের করতে পারে না। এটা আমি যে যা বুঝছি। তো আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ভাইয়া রাস্তায় বের হয়েছে মানে তাকে আমি একটু বিদায় দিলাম। সে আমার ছেলেদের স্কুলে যাচ্ছে। ছেলেদেরকে স্কুলে ভর্তি করবে। সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য যেন আমার আশাটা পূরণ হয়। আপনাদের ভাইয়া নাস্তা করে জানে। তো ভাবলাম যেহেতু সকাল, সকাল ঘুম থেকে আজকে উঠেছি আমার মা আসছে বাসায় আমার একটা বাচ্চা আছে। তাকে আজকে একটু খুদের ভাত রান্না করি। আর খুদের ভাত কিন্তু একা, একা খেতে ভালো লাগে না। এরকম ওয়েদারে শীতের কালে খুব ভাল লাগে। আর সবাই মিলে খেতেও কিন্তু সেটা অনেকটা মজা লাগে। তারপর যাই হোক আমি খুদের চাল নিলাম নিয়ে আমি এখন রান্না করে দিব। যেহেতু আমার ঘরের সদস্য দেখা যায় আমার বড় ছেলে খাবে না, ছোট ছেলে খাবে না। শুধু আমার মেজো ছেলে খাবে, মা খাবে, বুয়া খাবে, আমার জামাই খাবে। আর নতুন আলু দিয়ে খুদের ভাত কিন্তু অনেকটা মজা। আপনারা কে, কে খেয়েছেন অবশ্যই জানাবেন। কোন, কোন অঞ্চলে খুদের ভাতকে কি, কি বলেন? এটাকে কিন্তু অনেকে বউ ভাত বলেও ডাকে। তো এই যে দেখেন আমার সেই খুদের ভাত হয়ে গেছে বসাইছি। তারপর আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলল যে আমরা যে কাজের জন্য আপনাদের ভাইয়া গেছে সেই কাজটা হয়ে গেছে। আল্লাহর কাছে কোটি, কোটি শুকরিয়া। আল্লাহ যেন আমার সেই কাজের মাধ্যমে যেন ভালো কিছু দেয়। তারপরে তো খালাকে খুদের ভাত দিলাম আর একটু বেগুন ভর্তা দিলাম আর ডিম ভেজেছিলাম। সেই ডিমগুলো দিয়ে দিলাম। আর আমিও খেতে বসছি, আমার মাও খেতে বসছে। আর গরম, গরম খুদের ভাতটা কে না খায় বলেন? গরম খুদের ভাতের মজাই কিন্তু গরম, গরম খেতে খুব মজা লাগে। তারপর খাওয়া-দাওয়া শেষ করে একটু চা খাবো। আর এই ফাঁকে খালা আমাকে পিছন থেকে চিমটি দিয়ে গেছে আমি বুঝতে পারিনি। তারপর বুঝলাম তাকে আমার মায়ের সাথে একটা ছবি তুলতে বলতেছে, তার সাথে ভিডিও করতে বলতেছে। তারপর আমার মায়ের সাথে তার ভিডিও করলাম। খালাও আমার খুব রসিক, আবার মাঝে, মাঝে সেই রকম হয়ে যায়। তার কথা আপনাদের সাথে কিন্তু ভালোই শেয়ার করি। তারপর বললাম যে আপনারা তো কাপ দিয়ে খুব সুন্দর সিরিয়াল ধরছেন। তো আমি একটা ছবি তুলে একটা সিরিয়াল তুলে ভিডিও করি। খালা হাসতেছে যে তারপর করেন। আমার মা কিন্তু অনেকটা শুকায়ে গেছে। খুবই খারাপ লাগে। সবাই দোয়া করবেন আমার মার জন্য। তারপর খাওয়া-দাওয়া শেষ করে এখন খালা যেহেতু পানের কৌটা নিয়ে আসে। ভাবলাম খালার হাতে একটু পান না খেলে কি ভাল লাগে? তাই খালার কাছ থেকে একটু পান নিবো। আর আমি একটা পান কখনোই খাই না। আমার ২ টা পান বরাবরই আমার ২ টা পান ভাল লাগে। আমি ২ টা পান খাই। মানে বড় পান হলে একটা পান খাই আর ছোট পান হলে ২ টা ৩ টা করে খাই যেন গালটা ভরে যায়। তারপর খালা যেহেতু পান কম নিয়ে এসছে তার কাছ থেকে খেলাম। আর আমার মা আমাকে বারবার মুখ করতেছে, "তুমি কেন আমি এত পান খাই? পান খেয়ে নাকি দাঁতটাকে নষ্ট করে ফেলি? কি এরকম পান খাওয়া শিখা গেছি? এরকম সেরকম। আর পানের মধ্যে আমি খয়ের খাই না। এটা কি পান খাচ্ছি? আর পানের কষে দেখা যায় দাঁত নষ্ট হয়ে যায়।" এরকম আরকি আমার মা বলতেছে। আর আমি পান খেয়ে আমাকে খেপাচ্ছে। তারপর খালা বলতেছে, "সমস্যা নাই। আপনার পান খেলে আরো খান। কোনো সমস্যা নাই মামি। আপনি পান খান।" তারপর মা দেখি মা পান খাইতেছে আরকি। তো আমি কিন্তু খেপে যাচ্ছি। আপনারা কিন্তু বুঝতেই পারছেন। আর বুড়ো মানুষের মতো পান খাওয়াটা কিন্তু আমার খুব ভাল লাগে। তো পান-টান খাওয়া শেষ করে আবার যাবো রান্না করতে। কারণ রান্নাটাও কিন্তু আমার মোটামুটি অনেকটাই রয়ে গেছে। এখন আমার পান খাওয়া দেখে এখন আমার মাও পান খাবে। খালাকে বলতেছে উনাকে একটু পান দিতে। আর আমি দেখুন বুড়া মানুষের মতো পান খাইতেছি। আর এই যে আমার মা ছোট্ট একটা পান নিছে আর একটা সুপারি নিছে সে খাবে। সে কিন্তু অতটা খেতে পারে না। দেখুন শুকায় কেমন হয়ে গেছে। অনেকটা শুকায় গেছে আমার মা। এখন পান খাওয়ার আমার ঘরে পান খাওয়ার লড়াই চলতেছে। কে আর কার আগে কে পান খাবে। আর এই ফাঁকে খালা একটু তরি-তরকারি কুটি দিছিলাম। আমি এখন ওগুলো রান্না করব। আর এখন শুনি আমার ছেলেও নাকি ঘুম থেকে উঠে গেছে। এখন তাদের জন্য কিছু রুটিও ভাজতে হবে। আর ওরা খুদের ভাত খাবে। এই আরকি আসলে বাচ্চারা ঘুমায় থাকলে কিন্তু কোনো কাজে আগায় না। তারা এই ঘর থেকে ওই ঘরে যায়, ওই ঘর থেকে এই ঘরে যায়। তার বড় ভাই আর ছোট ভাই এখন ঘুমাচ্ছে। আর আমি এই ফাঁকে বাচ্চাদেরকে বলছি, "তা তোমরা ওঠো তোমাদের নাস্তা দিই।" তো নাস্তা পানি শেষ করে বাচ্চাদেরকে নিয়ে দুপুরে বলছি, "মুরগিগুলোকে একটু ছাদে দিয়ে আসো।" তো বাচ্চারা মুরগিগুলো নিয়ে গেছে একটু ছাদে দিতে। তারপর আমার মাকে বললাম, "মা আসেন, আপনাকে একটু ছাদটা দেখাই।" তো ছাদে যাওয়ার পরে দেখি আমার ছাদের এই অবস্থা। আমার এখানে কতগুলো গাছ-গাছালি লাগাইছিলাম। সেই গাছগুলো ধনেপাতা গাছগুলো চ্যাপ্টা করে ফেলছে। মানে ঘরজামাই অনেকগুলো গাছ লাগায়। আর আসলে সেই গাছের চর্চা করে আমরা অতটা করি না। আর আগে আমার অনেকটা গাছ ছিল। সে এখন যার জন্য অনেক সময় পারি, অনেক সময় পারি না। গাছগুলো নাই। মানে এখান থেকে উজাড় হয়ে গেছে। আর এই তো হয়ে গেছে আমাদের গাছের টমেটো। টমেটো কিন্তু অনেকটা এটাকে কি বলে ডাকেন আপনারা অবশ্যই পারবেন। আমরা কিন্তু এটাকে চেটি বাগুন বলি। আর অনেকে এটা গোল বাগুন টমেটো অনেক, অনেক নামে চিনেন। তো দেখেন আজকে কি পরিমাণ একটু রৌদ্র হইছে। রৌদ্রটা মানে তেমন একটা হয় নাই। মোটামুটি যা হইছে এই শীতের মধ্যে ভালোই কিন্তু হচ্ছে। আর আমার মাকে দেখাচ্ছি দেখেন আমাদের ছাদটা। আর ছাদটা একটু ময়লা হয়ে গেছে। এখন অনেক পরিমাণ গাছ-গাছালি পাতা-পোতা পড়ে ছাদটা অনেক ময়লা হয়ে গেছে। আর আমাদের বিশাল বড়, বড় মুরগিগুলোকে ছেড়ে দিলাম। আর ২ টাকে ছাড়ি নাই। কারণ সে ২ টা যেহেতু ডিম দিচ্ছে যার জন্য মুরগিগুলোকে ছাড়লাম না। আর আমাদের ছাদে কিন্তু মোটামুটি অনেক গাছগাছালি হয়েছে। মিষ্টি কুমড়া এটা সেটা অনেক কিছু হয় আমাদের ছাদে। আর এই তো দেখেন আমাদের সেই রাজা মুরগি আর এই মুরগি এখন তাদের মধ্যে ভালো ভাবসাব হয়ে গেছে। দোয়া করবেন যেন আমরা এই মুরগি থেকে যেন ডিমগুলো ভালো পাই। আর আমার মাকে দেখাই যে, "মা দেখেন কত সুন্দর গাছগাছালি মনে হয় যে গ্রামের একটা মানে গ্রামের একটা পরিবেশে এসে পৌঁছাইছি" এরকম আরকি। তো এই পাশে আসে একটা মুরগি আটক করে দেওয়া হয়েছে। আর ২ টা মুরগিকে এভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। আর মাকে আমি ছাদের মিষ্টি কুমড়াগুলো দেখাচ্ছি। আমার মা তো অনেক খুশি হয়ে গেছে যে ছাদে মিষ্টি কুমড়া হয়, এটা হয়, সেটা হয়।
হয় ভালোই, তো দুন্দুল হয়। তো দুন্দুলগুলো হয়ে পচে গেছিল। দুন্দুল অবস্থা খুবই ১২টা বেজে গেছে। আর এই যা হয় ফলন হয়, মিষ্টি কুমড়া হয়, তো আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া হয়। তারপরে একেকটা সবজি হয়। তো সবকিছু শেষ করে দেখায় তারপর চলে আসলাম। যেহেতু রান্না-বান্না তাদের শেষ করতে হবে। বাচ্চাদের ছোট দিন গোসল করাতে হবে। আর আমার আলু ভাজিটাও হয়ে গেছে। আর এই তো আমার ছোট ছেলে নাস্তা খাবে বলে সে শুধু বড় একটা রুটি খেয়েছে আর ছোট রুটিটা খেলো না। যেহেতু অনেক তেলে ভরা রুটি, এই রুটিটা আমার আবার খেতে ভাল লাগে না। যার জন্য আমি খাবো না। এটা আমি এখন এখানেই রেখে দিব, ফেলে দিব। আর আমি একটু চাইছিলাম যে একটু আমি চিংড়ি মাছ ভর্তা বানাবো। কারণ চিংড়ি মাছ ভর্তাটা অনেকদিন ধরে খাচ্ছিলাম না। তো ভাবলাম চিংড়ি মাছ ভর্তা বানাই। আর মোটামুটি আমার অনেক কাজ-টাজ সবই আমি আগায় ফেললাম। মাগুর মাছ ভুনা করলাম। এক পাতিলা গরম পানি দিলাম। যেহেতু শীতকালীন বাচ্চাদের গরম পানি লাগে আর বিশেষ করে আমার একটু গরম পানি লাগে। আমি গরম পানি ছাড়া কিন্তু গোসল করতে পারি না। শীতের দিন যত ঠান্ডাই লাগুক না কেন একটু গরম পানি লাগে। তারপর বিকাল হয়ে গেল। বিকালে একটু পাটিসাপটা পিঠা বানালাম। তার সাথে মামাতো ভাই এসে ফোন দিয়ে বলতেছে, "তুমি কোথায়? গেটটা একটু খোলো।" আমি তোমার বাসার নিচে। আমি বলতেছি, "তোর তো ভাগ্য ভালো। আমি যখনই পাটিসাপটা পিঠা বানাই তুই চলে আসিস।" তারপরে সে যায় করে যায় না। দেখেন আঠার মতো লাগায় থাকে, লাগিয়ে আছে আমাদের গেটের সামনে। বলতেছি, "থাক, সে থাকবে না।" মানে ওর জন্য সবাই দোয়া করবেন। আর আসলে আমার এই মামাতো ভাইটা যখন একটু টাকা পয়সা হয় তখন ভাগনা-ভাগ্নি যাচ্ছে সবাইকে দেওয়ার খুব চেষ্টা করে। ওর মন মানসিকতাটা অনেক ভালো। ওর জন্য দোয়া করবেন। এরকম মোটরসাইকেল নিয়ে আসে। ভাই আমার খোঁজ খবরটা নেয়। যখন মনে চায় তখন আসে, যখন মনে চায় তখনই চলে যায়। আসলে মামাতো ভাই-বোনগুলো যদি এরকম কাছাকাছি থাকে তাদের সম্পর্কটা কিন্তু একটু অন্যরকম থাকে। ওদের জন্য দোয়া ভালোবাসা রইলো। তারপর এখন আমার পাটিসাপটা পিঠার খিরসা শেষ হয়ে গেছে। এখন কিচ্ছু করার নাই। তো ভাবলাম যে এটার জন্য আর কি করব? আজকে আর কিছু বানাবো না। তাহলে আমি একটু পোলা চাল ভিজিয়ে এটাকে বেটে রেখে দেই। আমি গুঁড়িগুলো সব ওইখানে দিয়ে ফেলছিলাম, যে ভুলে গেছিলাম যে আমার গুঁড়িগুলো রয়ে গেছে, যে গুঁড়িগুলো দিয়ে আমি ক্ষীরা তৈরি করতে হবে। তার জন্য এখন নতুন করে আবার ক্ষীরা শুরু করে দিলাম। যেহেতু আজকে আর বানাবো না, যা খেয়েছি আলহামদুলিল্লাহ। আমি আবার গতকালকে বানাবো। তো এইভাবে আমার প্রসেসিং করা শুরু হবে। আজকের শরীরটা অনেক ক্লান্ত লাগছে। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।